উপহার শব্দটা প্রত্যেক মানুষের জীবনে এক ঝলক খুশি নিয়ে আসে, কিন্তু আমার জীবনে উপহার শব্দটা বড্ড কষ্ট নিয়ে এসেছিল। সেটাই ছিল বাবার থেকে চাওয়া আমার শেষ উপহার, হয়তো জীবনের সব থেকে দামি উপহার। হ্যালো হ্যালো বাবু, আমি বুবুনদা বলছি। হ্যাঁ বলো। হঠাৎ এখন ফোন করলে? এনি আর্জেন্সি? বাবু, মিঠু বেঁচে আছে রে। কি? মিঠু বেঁচে আছে? ইয়েস মাই বয়, আমি নিজের চোখে দেখেছি ওকে। আর ইউ শিওর? আরে আমি কি কখনো ভুল দেখতে পারি? এই শোন শোন, আমি ওর ঠিকানা জোগাড় করেছি, বুঝলি? হ্যাঁ, তুই আর দেরি করিস না। ওরে ওরে যত তাড়াতাড়ি সম্ভব তুই কলকাতায় চলে আয়। আমরা আসছি বুবুনদা, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা কলকাতা পৌঁছচ্ছি। কিছু কথা সারা জীবন না বলাই থেকে যায়, কিছু স্বপ্ন ঘুমের মাঝে হঠাৎ করে মিলিয়ে যায়, কিছু সম্পর্ক জীবনে না থেকেও দুঃখ দিয়ে যায়, কিছু উপহার আনন্দ না হয়েও কান্না হয়ে থেকে যায়। এই মিমি, সকাল সকাল চললি কোথায়? এই মুহূর্তে শিবুর দোকানে কচুরি কিনতে গো। ভাইকে বললাম আমাদের শিবুর কচুরি একবার খেয়ে দেখ, তোদের দিল্লির কচুরি ফেল মেরে যাবে। এই রনি, সামনে আয়। নমস্কার, আমার নাম অব্রজিৎ মুখার্জি, ডাকনাম রনি। ওই আর কি, আমার সাথে মিলিয়ে মিমি রনি। দারুণ ব্যাপার তো। তা মিমি, ভাইকে নিয়ে বিকেলে একবার আয় না, আড্ডা মারা যাবে সবাই মিলে। আরে দুপুরে তো আমার মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে গো। আচ্ছা ঠিক আছে, ফেরার পথে আসবো একবার। এই যে ভিঞ্চি সাহেব, লিস্টটা রেখে গেলাম, ফিরে এসে যেন না শুনি এটা নেই ওটা পাইনি, রাইট? কি হলো, কথা শুনতে পেলে না? আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। হ্যাঁ তো বললাম। আরে যা যা দরকার রেখে যাও, সময় মতো পেয়ে যাবে। টাকাটাও রেখে গেলাম, সেটা তো আমাকেই রাখতে হয়, না হলে তো কোনো কিছুই সময় মতো হয় না। কেন এমন বলছো? আমার কি কোনো রোজগার নেই? যেন তুমি একাই। তা তো বলিনি, তবে তোমার রোজগার তো তোমারই মতো, ওয়ান্স ইন আ ব্লু মুন। কিন্তু সংসারটা তো থেমে থাকে না, সেটা তো আমাকেই চালাতে হয়। যাকে খাবার ঢাকা দেয়া রইল, সময় মতো খেয়ে নিও, আমার ফিরতে রাত হবে। ওকে? হ্যালো। কে? দাদু নাকি? এই কি খবর তোমার? কেমন লাগছে আমাদের কলকাতা? খুব ভালো দাদু, এখানকার সবাই খুব ভালো। জানো জানো, আজ একজন পেন্টারের সাথে আলাপ হলো। আলাপ হয়েছে তাহলে? খুব ভালো কথা, খুব ভালো কথা। বলি, এই বুড়োটাকে কখন সময় দেবে? আসলে এখন তো দিদির সাথে যাব দিদির মাসির বাড়ি, ওখানে একটা নিমন্ত্রণ আছে। তবে শোনো বাবা, খাবারগুলো একটু বুঝে খেও। তোমার তো আবার তেল মশলার অভ্যেস নেই। কি? আচ্ছা, তোমরা ফিরছো কখন? বিকেল নাগাদ। তুমি আসবে দাদু? না দাদু ভাই, আমার তো চেম্বার আছে না। আমি বরং গাড়িটা তোমায় পাঠিয়ে দেবো। দাদু, তোমার মনে আছে পরশু আমার জন্মদিন? আরে নিশ্চয় নিশ্চয়, মনে থাকবে না?
আমার দাদু ভাইয়ের বার্থডে। আরে তার জন্যই তো আজ আমরা দাদু নাতিতে দুজনে মিলে বাইরে ডিনার করব। তারপর অনেক 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 রাত অবধি আমরা গল্প করব। জানো দাদু, বাবার কাছে জন্মদিনের একটা স্পেশাল গিফট চেয়েছিলাম, জানি না পাবো কিনা। পেলে সেটাই হবে আমার জন্মদিনের বেস্ট গিফট। রাতে দেখা হচ্ছে। ঈশ্বরের কাছে কামনা করি দাদু, তোমার গিফটটা যেন তুমি পাও। কি গো, খুব লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছো? কি বলবো বল, বাড়িতে এতবার চা বললে তোর আন্টি তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। হ্যাঁ, আন্টিকে তো দেখিসনি, একেবারে লেডি হিটলার। দেখা হলে একটাই প্রশ্ন, পড়াশোনার কি খবর? কেন, তুই পড়াশোনা করিস না? না রে, আন্টি আসলে স্কুলের প্রিন্সিপাল, ভীষণ কড়া মেজাজ। আর আঙ্কেল ঠিক তার অপোজিট। আচ্ছা রনি, তোমার বাবা কি করেন? আমার বাবা আইএফএস অফিসার, আমরা লন্ডনে থাকি। বাহ, খুব ভালো। আর তোমার মা, উনি কি হাউসওয়াইফ? এই রে, সর্বনাশ করেছে। এই রনি, মা চিনি আনতে বলেছিল, একদম ভুলে গেছি। এই, ওই দোকান থেকে যান, একটু চিনি নিয়ে আয় না। হ্যাঁ, আমার কাছে টাকা আছে। আঙ্কেল, আসলে ওর মা নেই, আমরা এই নিয়ে ওকে কিছু বলি না। তুমিও ওকে এই নিয়ে কোনো প্রশ্ন করো না। তাহলে বলছো কিছুই করার নেই? ব্যাপারটা একেবারে লাস্ট স্টেজে ধরা পড়লো কিনা, কোনো সিমটম পর্যন্ত পাওয়া গেল না। তাহলে কিছুই করা যাবে না? না, আমি সেটা বলছি না। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে হলে বলতাম কিচ্ছু করার নেই, বাট আজ চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে সব কিছু সম্ভব। তুমি লন্ডনে কথা বলেছো? হ্যাঁ, বলেছি বই কি। ডক্টর পিটারসেন আমার অনেক পুরনো বন্ধু, ওকে সব গুছিয়ে বললাম, দেখ বাবু, আমাদের একটা ট্রাই নিতেই হবে। কে বলতে পারে মিরাকল হবে না? এখন কিন্তু আপনার মতো শিল্পীর ছবির কদর অনেক কম, সবই কিন্তু ভাঁজে কাটছে। এখন মানুষের মানসিকতাই বদলে যাচ্ছে। ছবি বোঝে কজন? বুঝতে লাগে না দাদা, বুঝতে লাগে না। এই তো সেদিন আমার কাছ থেকে একটা ছবি বিক্রি হলো, যার দাম 1 লাখ টাকা। বলেন কি মশাই? বুঝুন তাহলে কিসের ছবি জানেন? একটা আদিবাসী মেয়ের নুট ছবি। তাহলে নিশ্চয়ই সেটা কোনো বড় শিল্পী রাখা। আজকাল আঁকে কয়জন বলুন তো? সবই অন্যকে দিয়ে আঁকায় আর নিচে নিজে সই করে। মানে? আরে এরা বড় শিল্পী না চাই। আরে এরকম আবার হয় নাকি? সবই হয়। এই, আমার দেরি হয়ে গেল রে। আচ্ছা, আপনাকে কিন্তু বলা হইলো ওই ছবিটা কিন্তু শেষ হলেই আমায় খবর দেবেন। আগে তো শেষ করি, তারপর না হয় খবর দেব। না দাদা, অ্যাডভান্স লাগলে বলুন, দিয়ে যাচ্ছি। মাল আমার কিন্তু চাই। আমার ছবি মাল? কই গো, তুমি তো রান্নাই শেষ করতে পারলে না। দেরি আছে, ফ্লাইট তো নামবে 9:45-এ, তারপরে যাবে চেম্বারে, আস্তে আস্তে 12টা 12:30। মাংসে ঝাল দাওনি তো? জানো তো বাবু আবার। বাবু কি খায় না খায় সেটা আমি ভালোই জানি। তা সত্যি, কি যে বাঁধালো ছেলেটা। আমার মনে হয় কিছুই হবে না, ওপরওয়ালা সব ঠিক করে দেবে। যেন তোমার কথা সত্যি হয় গো, ঈশ্বরকে বলো। ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। বাবা, প্রাণে তো পুলকের শেষ নেই। একটা ছবি বেচেই এত আনন্দ। এই রে, একটাও সিগারেট নেই। কি করি? তাও আমার বাবার ভাগ্যি ভালো, বলনি আমি নিয়েছি। আহ, আমি কি তোমাকে বললাম? খামোখা ঝগড়া করছো কেন? দাঁড়াও দাঁড়াও,
আবার সেই গলির দোকানের মুখে যেতে হবে। দেখি। গুড মর্নিং আঙ্কেল। সকাল সকাল চললি কোথায়? আসলে না, দিদির এক্সাম আছে দুপুরে, আর ওই জেঠিমার পেঁয়াজ ফুরিয়ে গেছে না, তাই জন্য ওটা আনতে যাচ্ছি। তোমার কিছু লাগবে? না মানে, তুই মোড়ের মাথায় যাচ্ছিস তো? তা আমাকে এক প্যাকেট সিগারেট এনে দিবি? নিশ্চয়ই, বলো কি ব্র্যান্ড? গোল্ড ফ্লেক, ওই 95 মতন নেবে। ঠিক আছে, টাকাটা দাও। এই দাঁড়া। দাও। থ্যাংক ইউ। দাঁড়াও, নিয়ে আসছি। ওকে। ছেলেটা কে গো? হ্যাঁ, ছেলেটা কে? ওই আমাদের লয়ার আছেন না মুখার্জি বাবু, ওনার ভাইপো। ভারী ভালো ছেলে, লন্ডনে থাকে, ডাক্তারি পড়ছে, খুব ভালো। তাহলে তো তোমার প্রবলেম সলভ। ছেলেটা ভালো তাই গেল, আমি হলে তো যেতাম না। হ্যাঁ, ঠিকই বলেছ। সেই জন্যই ও ও আর তুমি তুমি বাবা, প্রশংসায় তো ভরিয়ে ফেলছো, কি ব্যাপার। আচ্ছা, আমাদের যদি এরকম একটা ছেলে থাকতো? সেটা কি সম্ভব ছিল? আসলে ওর মুখটাতে এত মায়া না, মুখটা দেখলেই কেমন যেন একটা। অন্যের ছেলেকে দেখেই আনন্দ করো, নিজের ভাবতে যেও না। বাচ্চা মানুষ করতে কত খরচ জানো? সে সামর্থ্য তোমার আছে? এই বাড়িটা তো রেন্টেড, আবার আবার বাচ্চা মানুষ করার শখ। কেন, ছেলে মেয়ে মানুষ করতে গেলে কি কোটিপতি হতে হয়? হ্যাঁ হয়, না হলে আর যাই হোক, বাচ্চাকে প্রতিষ্ঠিত করা যায় না, বুঝলে? আঙ্কেল, আঙ্কেল, হ্যাঁ? তোমার সিগারেট। হ্যাঁ, এ নাও। আর এটা চেঞ্জ, 5 টাকা। এ নাও, ধরো। টাটা। টাটা। আচ্ছা, তোর কি কোনোদিন কোনো আক্কেল হবে না বাপি? আরে তুই ওই বাড়িতে বাবুকে পাঠালি? বিশ্বাস কর, আমি কিছু জানতাম না। মিমি আমাকে কিছুই বলেনি। দেখ 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 বাপি, বাবু অসুস্থ, তার মধ্যে আবার ও নতুন করে যদি শখ পায়, কি হবে একবার ভাবতে পারছিস? আমার কি দোষ বলতো? আমি তো জানতামই না যে ওরা এখানে ভাড়া নিয়েছে। ভালো করে শোন বাপি, এত বড় একটা আঘাত সামলেছে ও, আমরা কেউ জানি না ও কোনোদিন সুস্থ হবে কি না। জাস্ট একটা চান্স নিচ্ছি আমরা, না হলে এত পেশেন্ট, এই হসপিটাল, এই সমস্ত ছেড়ে আমি বাবুর সঙ্গে কেন যাচ্ছি? তুই এটুকু শিওর থাকতে পারিস, আমি ওদের বুক দিয়ে আগলে রাখবো। আমার জীবনে কি আছে? শুধুমাত্র একটা আশা, ঈশ্বর যদি কোনো মিরাকল ঘটান। আমি একটু বেরোচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। আরে, তুমি বেরোচ্ছ? আমি তো ওদের চায়ের নেমন্তন্ন করলাম। কাদের আবার ডাকলে? আচ্ছা, আমি ওদের আসতে বারণ করে দিচ্ছি। তুমি তোমার অতিথিদের মাথায় করে নিয়ে নাচো, আমি ফিরতে ফিরতে আশা করি তোমার অতিথিরা বিদায় নেবেন। বিদায় না নিলেও কালকেই তো ওনারা চলে যাবে, আর হয়তো কখনো এখানে আসবেনই না। সবসময় তুমি তোমার মতো সবাইকে এভাবে কি করে ভাবো? এটা ঠিক নয় নন্দিতা। এটা আসলে ওর দোষ নেই। ব্যাপারটা কি জানো তো, ওর নেচারটা ওর মায়ের মতন। আচ্ছা, মানে ওর মা একেবারেই জাঙ্ক ফুড তো খেতই না, আর ভাজাভুজি ছুতো না। ও এরকম বয়েলড খাবার খেতে ভালোবাসতো, আচ্ছা আচ্ছা। তেল মশলা এগুলো অ্যাভয়েড করতো। এখন সেই নেচারটাই বোধহয় ও পেয়েছে। ওকে। আর লন্ডনে সত্যি কথা বলতে এরকম ধরনের খাওয়া তো পাওয়া যায় না। প্রায় ধরুন 23 বছর হবে। 23 বছর বাদে কলকাতা তো একটু অন্যরকম লাগছে। ওই তো আন্টি চলে এসছে।
আলাপ করিয়ে দিই, আমার স্ত্রী নন্দিতা বাসু, উনি একজন শিক্ষয়িত্রী। আরে কালকে তো ফ্লাইট তোমাদের, কিছু তো গোছগাছ বাকি আছে, চলো এবার তাহলে বাড়ি যাই, সেরে ফেলি সেগুলো। আচ্ছা চল তাহলে, তোদের আমি একটু এগিয়ে দিয়ে আসি। চল। কাল আমরা লন্ডনে ফিরে যাচ্ছি, আর হয়তো কোনোদিনই কলকাতায় ফিরবো না, ওখানেই প্র্যাকটিস করব। আমি আমার বাবার কাছে একটা জন্মদিনের গিফট চেয়েছিলাম। কাল আমার জন্মদিন। তুমি না জানলেও আমি জানতাম তুমিই আমার মা, তাই বাবার কাছে এই গিফটটা চেয়েছিলাম। থ্যাংক ইউ। কিরে, ঘুমিয়ে পড়লি? না। মাকে দেখলি? হুম। কেমন লাগলো? একদম তোর মতো। আমি আমার মতন বাবা। কেন মানিস না মানিস, তুই তো দেখতে চেয়েছিলি। উনি আমার বায়োলজিক্যাল মাদার হতে পারেন, কিন্তু আমি ওনার মতন নই, হতেও চাই না। আসলে কি জানিস, আমি জানি তোর অনেক অভিমান জমে আছে, কিন্তু আমি ভেবেছিলাম তুই হয়তো মাকে পেয়ে সব ভুলে যাবি। জন্মদিনের গিফট হিসেবে মাকে দেখতে চেয়েছিলাম, দেখা হয়ে গেছে, ব্যাস। কেন রে, মাকে ভালো লাগেনি? আমি আমার মাকে খুঁজতে এসেছিলাম, মিসেস নন্দিতা বসুকে নয়। আমার মাও তুমি, বাবাও তুমি, আর সেটাই থাকবে। জানো, ছেলেটাকে যত দেখছি তত না ওর প্রতি মায়া বেড়ে যাচ্ছে। আর তো মাত্র কালকের দিন, তারপর তো সেই কত দূর চলে যাবে, লন্ডন। আর হয়তো কখনো ফিরবেই না। তা হ্যাঁ রে, মার সঙ্গে দেখা হলো? হলো, তবে মায়ের সাথে না, মিসেস নন্দিতা বাসুর সাথে। কেমন দেখলি তোর মাকে? আমি তো খুঁজছিলাম আমার মাকে। আমার মা কোথায়? না, অমন করে বলিস না ভাই, আফটার অল তোর মা। আমার কাউকে দরকার নেই। আমি তোমার আদর্শে বড় হয়েছি দাদু। তুমি আছো, বাবা আছে, এটাই তো আমার পৃথিবী। আমার মাকে প্রয়োজন নেই। কোথায় ছিল, কোথায় ছিল মা 22টা বছর? ছিল না তো, তাই না? তাই আজও তাকে আমার দরকার নেই। দেখ ভাই, দেখ, এইভাবে ভাবিস না রে। আর তুই তো জানিস তোর বাবার শরীরের অবস্থা। দেখ, আমারও তো বয়স হয়েছে, কবে আছি কবে নেই, কিন্তু একজনকে তো তোর কথা ভাববার লোক রাখতে হবে না? আমার ওনাকে প্রয়োজন নেই, আমি নিজের কথা নিজে ভাবতে পারি। তুমি তো একজন আমায় ডাক্তার বানিয়েছ, তোমার মতন একজন ডাক্তার আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি দাদু। আমার ওনার কোনো প্রয়োজন নেই। আমার বিশ্বাস দাদু ভাই, এমন কোনো একটা কারণ লুকিয়ে আছে যে মিঠু তোকে ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। ভাবতে পারো, রনির মা ওর মাত্র 6 মাস বয়সে ওকে ওর বাবার কাছে ফেলে চলে এলো কলকাতায়, জাস্ট ফর কেরিয়ার।
আচ্ছা আচ্ছা, কোনো মা কি পারে এই রকমের অমানবিক হতে? যখনই পারবি একটা ফোন করবি আমাকে। তুমি সব জানতে? সব জানতাম। আমি তো ভাবছিলাম যে মিঠু দেবী সব জানার পরেও কেন আমার সঙ্গে দেখা করতে এলো না। আমি তো কিছু জানতাম না। আমি তো জাস্ট কালকেই। তোর ছেলে তোর চোখের সামনে ঘুরে বেড়ালো, তুই জানতে পারলি না পর্যন্ত? আমি তোকে বড় অবস্থায় দেখিনি, আমি তোকে এইটুকু দেখেছি। ওর বাবাকে যদি কাল না দেখতাম তাহলে। সেই ছোট্ট ভুতুম আজকে রনি। কেন এমন করলে? আমি তো সব ভুলে নিজেকে পাথর করে নিয়েছিলাম। সোনা কোষ্টি পাথরে ঘষলে তার রং বদলায়, আর তুই তো নিজের স্বার্থের জন্যে চলে আসতে পারলি? আমি স্বার্থপর নই, আমি লোভী নই, আমি নিরুপায় ছিলাম। তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। আর আমি জানি না? দিল্লিতে ওর দাদা বৌদির অমতে আমি নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দিয়েছিলাম। আমার জমানো পুঁজি বিক্রি করে তোদের ফ্ল্যাট কিনে দিয়েছিলাম। তোদের ভালোবাসাকে সুন্দর করে বাঁচাতে আমি ছাড়া কে 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 তোদের সাহায্য করেছিল বল? তোমার একটা কথাও মিথ্যে নয় দাদা। তুমি একমাত্র চাইতে যে আমরা ভালো থাকি। তুমি বিশ্বাস করো, আমি ভালো থাকতে চেয়েছি। তুমি তখন আমেরিকাতে। খবর নিয়ে জানলাম তোমার ফিরতে তখনও 2-3 মাস বাকি। কেন 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 তুই একটা ফোন করতে পারলি না? নাম্বার কোথায় পেতাম বলো? উপায় ছিল না দাদা। শুভ তখন IFS ট্রেনিং এ জ্বলন ধরে। নিরুপায় আমি ফেঁসে গেছিলাম। ততদিনে আমার ভেতরে কেউ একজন চলে এসেছে। তারপর একদিন ভূতুম এলো। অসাধারণ একটা মাতৃত্বের স্বাদ পেলাম। তারপরে শুভর বাবা মা এলো। ভগবান! শুভর মায়ের যত্নে আমি আর আমার ভূতুম তখন সুস্থ। শুভর ট্রেনিংও তখন অলমোস্ট কমপ্লিট। বল বল বল, তারপর কি হলো বল? হঠাৎ একদিন খবর এলো আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, বাঁচার আশা নেই, আমাকে দেখতে চায়। আমি জানতাম সব মিথ্যে, সব সাজানো, কিন্তু শুভ সরল বাবা মা বলল আমাদের কাছে নাতি থাক, তুমি যাও গিয়ে মাকে দেখে এসো। আমি জানতাম জানো আমার আর ফেরা হবে না। আমি জানি এর পরের ঘটনা, আমি জানি। আমি দিল্লিতে ফিরে অনেক চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে। শুভ পাগলের মতো তোকে খুঁজে বেড়ালো। আমরা দুজন না কলকাতায় তোদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু জানতে পারলাম তোরা বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে গেছিস। অনেক অনেক
অনেক খোঁজাখুঁজি করেও তোদের কোনো সন্ধান পাইনি রে। বাবা মা? শুভর বাবা এ শোক সহ্য করতে পারেনি। তিনি চলে যাবার বছর খানিকের মাথায় ওর মাও চলে গেল। আমরা তো তোর আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। শুভ তার ছেলেকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে কোথায় কাজের মধ্যে ডুবে গেল। দাদা, দাদা, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমি আমার সংসার ফিরে পেতে চাই। তা কি করে সম্ভব? আমি আমার বাবা আর দাদাদের চোখ এড়িয়ে দিল্লিতে অনেক খোঁজ করেছি, কিন্তু কি করে জানবো বলো, ওরা তখন বিদেশে। তারপর একদিন দাদার এক বন্ধু খবর দিল অ্যাক্সিডেন্টে শুভ, বাচ্চা সবাই মারা গেছে। একদিন শুভর দাদা বাপিকে বাড়িতে ছাড়তে, মানে ওই বেহালায় ছাড়তে গিয়ে হঠাৎ রাস্তায় তোকে দেখলাম। এই 20 বছরে অনেক অনেক তুই বদলেছিস। যখন সব জানতে পারলে তখন ওদের ডেকে কেন কষ্ট দিলে? আমি আমার যন্ত্রণা নিয়ে তো মরতে পারতাম, কেন ওদের ডাকলে? কেন কেন? না জানিয়ে উপায় ছিল না রে, উপায় ছিল না। ওরে ওরে, শুভর যে হাতে বেশি সময় নেই রে মা। একটা লাস্ট চান্স তুই দে। কাল ওদের নিয়ে আমি বিলেতে উড়ে যাচ্ছি। যদিও জানি আর কোনোদিন, তাই ভাবলাম বুঝলি, আমারও তো বয়স হচ্ছে, কবে আছি কবে নেই। তাই ভাবলাম রনিটা অন্তত জানুক ও অনাথ নয়, অন্তত ওর একটা মা আছে রে। আসলে মিস্টার বাসু, ও তো বাথরুমে। না মানে আমরা চলে যাচ্ছি তো, উনি বলেছিলেন যাওয়ার আগে একবার দেখা করে যাওয়ার জন্য। তাহলে কাইন্ডলি একটু বলে দেবেন যে আমরা এয়ারপোর্টে রওনা হয়ে গেলাম। আসি। আমাকে কিছু বলবে না? এতদিন ধরে তো শুধু তোমার সঙ্গে কথা বলে কাটিয়েছি। 23টা বছর খুব একটা কম দিন হলো না। 23 বছর ধরে তুমি আমার জীবনের প্রতিটি ক্ষণে জড়িয়ে আছো। তোমায় ছাড়া কোনোদিন কিছু ভাবিনি, তাই তো তোমার স্মৃতি আঁকড়ে বসে আছি, এক মুহূর্তের জন্যও খুলিনি। যতদিন বাঁচব ততদিনই আমার হাতে থাকবে। আমাকে ভুল বোঝো না শুভ, আমি আজও তোমাকে ভালোবাসি। জানি, যেটা জানতাম না সেটাও গতকাল ডাক্তার দাদার কাছ থেকে জেনেছি। আমি তোমায় ভুল বুঝিনি মিঠু। ভুল বুঝলে শুধু লন্ডন থেকে শুধুমাত্র তোমায় দেখবার জন্য ছুটে আসতাম না। কিন্তু কি করি বলো, আমাদের ভাগ্য, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। আমি তোমার সাথে যেতে পারি না। নিয়ে তো যাচ্ছি মিঠু, তোমাকেই তো নিয়ে যাচ্ছি। আমার একদম এইখানে। আমি যতদিন বাঁচব
তুমি আমার এইখানে থাকবে। কিন্তু জগতের তো এটাই নিয়ম গো। আর যদি কখনো তোমার আমাকে মনে পড়ে, ফোন নাম্বার তো তোমার কাছে আছেই। যখন ইচ্ছে হবে আমায় ফোন করবে। যদি ফোন ধরি তাহলে জানবে তোমার শুভ বেঁচে আছে, আর যদি না ধরি